দর্শক স্বাগত জানাই। অবশেষে দিল্লিতে আটক হয়েছে সেই স্বঘোষিত পুলিশ হত্যাকারী জুলাই সন্ত্রাসী মাহদি হাসান। আমরা একে একে দেখব কিভাবে সে আটক হলো। সস্ত্রী কথিত এক স্ত্রীকে নিয়ে সে আহ, বরাবরের মতো ছেঁচড়া বাংলাদেশিরা যেটা করে সেটাই করছিল, অর্থাৎ ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছিল, পর্তুগাল, এবং এই চুক্তিভিত্তিক যে বিবাহ সেই বিবাহের মাধ্যমে তো সস্ত্রীক আটক হয়েছে দিল্লিতে, এবং দিল্লি থেকে তাকে বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে। সর্বশেষ আপডেট আমরা জানবো, এবং ধন্যবাদ দিতে চাই ভারতীয় নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, পুলিশ, তারা খুব দ্রুত এই জুলাই জঙ্গিকে খুঁজে বের করেছেন, এবং তারা প্রমাণ পেয়েছেন যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভিসা নিয়েছে এই জুলাই জঙ্গি মাহাদি। অর্থাৎ ভিসার যে নিয়ম, যে শর্ত, সেগুলো গোপন করে প্রতারণার মাধ্যমে ভারতীয় ভিসা সে সংগ্রহ করতে পেরেছে। আপনারা জানেন বাংলাদেশে ভারতের ভিসা এক প্রকার সকলের জন্য বন্ধ। বিশেষ করে আপনি যদি ভারতের জন্য নিরাপদ কেউ হয়ে থাকেন, তাহলে তো আপনি ভিসা পাবেনই না, এটা সম্ভবই নয় আর কি। মানে ভালো মানুষদের জন্য ভিসা পাওয়া কঠিন, কিন্তু এই ধরনের চোর বাটপার তারা বিভিন্ন পন্থায় ভারতের যে হাইকমিশন রয়েছে বাংলাদেশে, ভিসা সেন্টারগুলোতে তাদের টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে লাখ লাখ টাকা দিয়ে তারা ভিসা সংগ্রহ করে, কারণ তাদের পালাতে হবে। জুলাই জঙ্গিরা সারা বাংলাদেশে আপনারা জানেন পালাচ্ছে, কারণ এরা এই গত 17-18 মাসে এমন কোনো নির্যাতন নেই মানুষের উপরে করেনি, এমন কোনো অসৎ পন্থা নেই যা অবলম্বন করেনি। অর্থাৎ চাঁদাবাজির মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেল করে, ফ্যাসিবাদের দোসর, তাদের যা মনে হয়েছে তাই বলে মানুষকে আসলে কোণঠাসা করে তাদের কাছ থেকে অর্থ তো হাতিয়ে নিয়েছেই, সাথে আরও অনেক ধরনের অপরাধের সাথে তারা যুক্ত। তো সেই জুলাই জঙ্গি মাহাদি হাসান দিল্লিতে গ্রেপ্তার হয়েছে সস্ত্রীক, এবং তাকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে। এখন সম্ভবত সে বাংলাদেশ পুলিশ গোয়েন্দাদের জেরায় আছে। বাংলাদেশও অ্যারেস্ট হওয়ার প্রবল সম্ভাবনা আছে, যেহেতু তাদের যে ওস্তাদ, সেই মব সন্ত্রাসী, মব ফাদার মোহাম্মদ ইউনুস এখন আর ক্ষমতায় নেই। আপনারা জানেন এই জুলাই জঙ্গি বাংলাদেশে কিন্তু আটক হয়েছিল। একে একে দেখি চলুন তার সর্বশেষ অবস্থা কি। দেখতে পাচ্ছেন বাবা হাত করে রেখেছে, মানে বোঝাচ্ছে যে আমি সেফ, আমি তার কথা শুনবো। তার আগে একটু ঘুরে আসি। অনেক ভারতীয় বন্ধুরা বলেছেন যে আসলে সে পুলিশ হত্যা কিভাবে করেছে সেটা তারা জানেন না, একটু জানানোর চেষ্টা করব। ভারতীয়দেরকে ধন্যবাদ যারা সাহায্য করেছেন, যারা একে খুঁজে বের করেছেন, বা পুলিশকে পুলিশ বা ভারতের আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার অনুরোধ করেছেন যে এই জুলাই সন্ত্রাসীরা যেন তাদের দেশে আশ্রয় না পায়। দেখুন, ভারত আমার মনে হয় একটা বড় ধরনের বিপদ থেকেও বেঁচে গেল। কিভাবে? দেখুন, এই হাদি নামক যে ছেলেটা, যে এই মাহাদির মতোই একটা জুলাই জঙ্গি, তার ভাষা উচ্চারণ শুনেছেন, প্রতিপক্ষকে মানে নারী কেন্দ্রিক খুব বাজে শব্দ, কলকাতার বন্ধুরা যেটাকে বলেন খানকির ছেলে, এরকম, যে ওদেরকে ধরে নারীর জননাঙ্গ ছিঁড়ে ফেলতে হবে, এরকম সাউয়ামাও ছিঁড়ে ফেলতে হবে, এটা ছিল তার বেশ পরিচিত একটা, এগুলোকে স্লোগান বলবো, যাই হোক, এগুলো বলে তারা জনপ্রিয় হয়েছিল। এবং সেই হাদিকে কিন্তু জামাত শিবিরের গুন্ডারা তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য গুলি করে হত্যা করার পর দাবি করা হয় যে হত্যা করেছে সে ছাত্রলীগ করে, এবং সেই হত্যাকারী নাকি ভারতে অবস্থান করছে, তাই ভারতের হাইকমিশনারের বাড়িতে পর্যন্ত হামলা করেছে। আপনারা জানেন যে এক প্রকার মধ্যরাতে নোটিশ দিয়ে নো ফ্যামিলি পোস্টিং, এটি ভারত জানিয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, স্ত্রী সন্তানদেরকে। তো এই জুলাই জঙ্গি মাহাদি হাসান ভারতে অবৈধভাবে যে প্রবেশ করেছে, নিশ্চয়ই তার একটা র্যাকেট আছে। ভারতের ভিসা নীতিকে কিভাবে ফাঁকি দিতে হবে তা তারা জানে, এবং একদম যে ফাঁকি দিয়েছে তাও বলবো না। ভারতের ভিসা যারা দিয়ে থাকেন বাংলাদেশিদের, তারা উদাস, এই জুলাই জঙ্গিদের ব্যাপারে উদাস। আমরা আশা করেছিলাম ভারত এদের রেড লিস্টেড রাখবে, জুলাই জঙ্গিদের, তাদের স্বার্থে, নিজের স্বার্থে। বাংলাদেশে কি হলো না হলো এ নিয়ে ভারতের কিছু যাওয়া আসার কথা না, কিন্তু নিজেদের স্বার্থে। এই মাহাদি হাসান যে ভারতে গেছে, যাদের মাধ্যমে গেছে, তার তো জানে সে ভারতে রয়েছে। ওকে যদি ভারতে হত্যা করতো, এরকম একটা জঙ্গি যদি ভারতে ঢুকতে পারে, তার মতো আরও দু একটা জঙ্গি ঢুকতে পারে, এবং এরা প্রকাশ্যে পুলিশ পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল। তো এই জুলাই জঙ্গি ভারতে ঢুকে যদি ভারতে হত্যা হয়, তাহলে বাংলাদেশে যত হিন্দুরা আছে তাদেরকে মেরে ফেলা বাংলাদেশি ইসলামিক সন্ত্রাসীদের কাছে বৈধ হয়ে যাবে, জামাত শিবির যেটা চায়। এবং ভারতের যারা কূটনীতিক আছেন, দেখুন, ক্ষতি প্রথমে করে ফেলে, মূর্খ প্রথমে বড় ক্ষতি করে ফেলে, তারপরে আপনি পাল্টা কি করবেন সেই চিন্তা সে করে না। বুঝতে পেরেছেন? ভারত নিশ্চয়ই সামরিক দিক থেকে, সকল দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী একটা রাষ্ট্র, এটা নিয়ে কোনো তর্কের কোনো সুযোগ নেই। এখন অনেক ভারতীয়রা মনে করেন কিছু করে দেখো, খবর করে দেবো। আরে খবর পরে, প্রথম হচ্ছে এই জঙ্গিদের কখনো দেশপ্রেম হয় না। দেখুন বন্ধু, 7 অক্টোবর হামাস যে হামলাটা ইসরায়েলের উপর করলো,
এখন আপনি বলবেন হামাসকে দেশপ্রেমিক? আপনি ইসরায়েলি নাগরিক হলে বলবেন যে হামলা করেছিলে, দেখেছো কি করেছি। পরে কি করবেন সেটা, এতে হামাসের কিছু যায় আসে না। আজকে গাজা উপত্যকা মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল, মানুষ বাস্তুহারা। এখন বলুন, ভিকটিম কিন্তু হয়েছে সাধারণ মানুষ। ওই হামাসের সন্ত্রাসীরা কিন্তু ঠিকই গর্তে ফর্তে ঢুকে, এবং ও মরে গেলে ওর কোনো চিন্তা নেই, ও মনে করে মরে গেলেই ও 72 হুর পাবে, জান্নাতে যাবে, যা বদমাশি আছে করবে। এখন এই ধরনের বিকৃত চিন্তার লোকজনদেরকে কি করবেন? এই জুলাই জঙ্গিরা মনে করছে যে আমরা হাসিনাকে উৎখাত করেছি, বাংলাদেশটা আমার, যাকে খুশি মারবো, যা ইচ্ছা করবো, মরে গেলে ওই এরা তো জামাতি লোকজনই, এরা জান্নাত যাবে, হুর পাবে, এগুলো তাদের বিশ্বাস। এখন এরকম মানে হেঁটে বেড়ানো আত্মঘাতীকে আপনি কি করবেন? তো ভারতে এই ধরনের জঙ্গিকে আশ্রয় দিলে তারাই নিজেদেরকে মারবে, কিন্তু একটা বড় দায় ভারতের বিরুদ্ধে দেবে যে ভারতে গেছিল আমাদের ভাই, ভিসা নিয়ে অন্য একটা দেশে যাবে, সেখানে ভারত দেখো মেরে ফেলেছে, দিল্লি না ঢাকা বলে। এই ধরনের বদমাশদের আসলে আমি জানি না কি করে ভারত এদের ভিসা দেয়। এবং সর্বশেষ যেহেতু তাকে আটক করে, ভারতে যেহেতু সে কোনো অপরাধ করেনি, তাকে তো ভারতে রাখা যাবে না, ভিসা জালিয়াতি করলে তাকে পাঠিয়ে দেওয়াই নিয়ম, আমি যতদূর জানি। তো তাকে পাঠিয়ে দিয়েছে, এই জন্য ভারতকে ধন্যবাদ। আর কি বলি, এর বাইরে তেমন কিছু বলার নেই। একে একে আমরা ভিডিও দেখবো, চলুন আমরা জুলাই দিয়ে শুরু করি। এই জুলাই দিয়ে তাদের ঝুলাই হবে, কিভাবে পুলিশ হত্যা করেছে। আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে, ও তো ডেভিল বা 23-এর কমিটিতে। ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি, এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচঙ্গে টানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। আপনি এটা কি মিনিং আমি বুঝি না, আমি বুঝতে আসছি। হবিগঞ্জে ঘুম থেকে উঠে দেখুন, এখানে কিন্তু বলেছে যে তারা সন্তোষকে, এসআই সন্তোষকে হত্যা করেছে। শুনুন, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি, এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচঙ্গে টানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। দেখুন, বানিয়াচং থানা তারা পুড়িয়েছিল, এটি স্পষ্ট। এবং বানিয়াচং থানা পোড়ানোর পরে তারা সন্তোষকে হত্যা করেছে। সন্তোষ নাম শুনে বুঝতে পারছেন একজন বাঙালি হিন্দু ধর্মাবলম্বী। কেন সন্তোষকে হত্যা করেছে সেটা একটা ইন্টারেস্টিং ঘটনা। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। আপনি এটা কি মিনিং আমি বুঝি না, আমি বুঝতে আসছি। হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পড়ে চলে এসেছি। আপনি আমাকে বুঝান এটা আসলে, যে এই কথা আপনি কেন বলেছেন। মানে 1 জুলাই জঙ্গিকে ধরে নিয়ে গেছিল পুলিশ কোনো অপরাধের সাথে জড়িত থাকার কারণে, এবং সেখানে সে বলছে যে কত বড় সাহস, আপনি আমাদের জুলাই যোদ্ধাকে ধরে এনেছেন, এই হবিগঞ্জ থানা কিন্তু আমরা পুড়িয়েছি, আপনাদের ভয় করে না? এই থানারই একজন সাব ইন্সপেক্টর, অর্থাৎ এসআই সন্তোষকে আমরা পুড়িয়ে দিয়েছি, সে এবং তার সন্ত্রাসীরা। পরে যখন দেখলো অবস্থা বেগতির, জুলাই জঙ্গি সকল এটা একটা বিপদে পড়ে যাচ্ছে, তখন সে কথা ঘুরিয়ে বলেছে যে না, আমরা বলতে বুঝিয়েছি, আমরা জুলাইয়ের আন্দোলনে এইভাবে পুলিশ এইভাবে হত্যা করেছে। হ্যাঁ, তারা জুলাইয়ের আন্দোলনে, সো কল্ড এই আন্দোলনে তারা পুলিশ হত্যা করেছে। এবার আমি আপনাদেরকে দেখাই আসলে কিভাবে এই হত্যাটি ঘটানো হয়েছে, অর্থাৎ জুলাই জঙ্গিরা কিভাবে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন এটি বানিয়াচং থানা, মানে এগুলো খুব বীভৎস দৃশ্য। আমি এখানে একটা সন্তোষকে হত্যাটা খুব সাম্প্রদায়িক। এখানে বসে দেখুন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালিয়ে দিয়েছিলাম। দেখুন তার স্বীকারোক্তি, তার আঙুল, তার ধৃষ্টতা দেখুন। এখানে যখন তারা মানে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দিয়ে এবং লাশ পুড়িয়ে দিয়েছিল। আপনারা জানেন দীপুচন্দ্র দাসের ঘটনা কি বিভৎস। নিশ্চয়ই আপনাদের এগুলো, আমি ভারতীয় বন্ধুদের কাছে লজ্জিত, প্রবাসে মানে বাংলাদেশি যারা নন তাদের কাছে লজ্জিত। এমন একটা ঘটনা আমাদের দেশে ঘটেছে, এবং আপনারা অনেকেই এটা মানে বিশ্বাস করতে পারেনি নিজের চোখকে। সন্তোষকে একইভাবে, আপনারা তো এই ঘটনার ভিডিও দেখেছেন, সন্তোষেরটা একই নৃশংসতা। এই দেখুন, থানার কাছে গ্রামের একজন বাসিন্দা অবশ্য ভিন্ন দৃষ্টিকোণ থেকে সন্তোষকে টার্গেট করার বিষয়টি সামনে আনেন। তার ভাষায়, থানা থেকে এসআই সন্তোষ মাদকের বিরুদ্ধে অভিযান চালাইতো। মানে এসআই সন্তোষের অপরাধ ছিল সে মাদক নির্মূল করতো, মাদক ব্যবসায়ী যারা আছে তাদের সে গ্রেপ্তার করত, আইনের আওতায় আনতো, কোর্টে দিত। একজন যদি ব্যবসার মধ্যে ক্ষতি করে তারে চাইব ছাড়ানোর লাগি। হ্যাঁ, একজন যদি ব্যবসার মধ্যে ক্ষতি করে তারে চাইব ছাড়ানোর লাগি। যারা মাদকের ব্যবসা করে তারাই বলে উঠল যে সন্তোষ চাই, সন্তোষ চাই। অর্থাৎ যখন এই জুলাই সন্ত্রাসীরা বানিয়াচং থানা ঘেরাও করে রেখেছে, তখন মিলিটারি এসেছে পুলিশ উদ্ধার করার জন্য। এবং এই আপনারা এই সিলেট টুডে ডেস্কের, সিলেট টুডের এই রিপোর্টটি পড়তে পারেন।
আপনারা সার্চ করলেই পাবেন, সার্চ করার নাম বানিয়াচং থানায় পুলিশ কর্মকর্তা সন্তোষকে যেভাবে হত্যা করা হয়, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে। তো এখানে ওই মিলিটারিদেরকে বলেছে শুধু সন্তোষ চাই, সকল পুলিশকে নিয়ে যাও, সন্তোষকে লাগবে, কারণ একদল মাদক কারবারিরা বলেছে আর একদল জুলাই জঙ্গিরা বলেছে ও সন্তোষ, যেই সন্তোষ চাই বলেছে সন্তোষ আচ্ছা হিন্দু, আচ্ছা ও রয়ের এজেন্ট। মানে এইভাবে কিন্তু দেখুন 1971-এ হিন্দু ধরে ধরে পাকিস্তানি মিলিটারিরা কিন্তু ধর্ষণ করেছে। প্রথম হিন্দু পেলে কোনো কথা নেই, মুসলিম হলে দেখেছে একটু পর্দা সর্দা আছে কিনা, দেখতে সুন্দরী কিনা, হিন্দু হলে কোনো বাজাব বিচার নাই। পুরুষ সদস্যদেরকে গুলি করে হত্যা করেছে, বেয়ানোর দিয়ে খুঁচি খুঁচি হত্যা করেছে, অনেক সময় গুলি খরচা করেনি, মালাউন মারার জন্য আবার কিসের বুলেট। আর নারী হলে এগুলো আপনারা জানেন, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বাবা মায়ের কাছ থেকে মানে বিশ্বস্ত সূত্রে শুনেছেন, তারা জানেন এই লোমহর্ষক ঘটনা। এবং যে কোনো রাজনৈতিক সহিংসতায় হিন্দুরা হয় টার্গেট। এসআই সন্তোষ হিন্দু হওয়ার কারণে হত্যার শিকার হয়েছেন। এবং এই সেই জুলাই জঙ্গি যারা কিনা এত কিছু করে স্বঘোষিত জুলাই সন্ত্রাসী, সে বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাহাদি ভারতের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক। এবং চলুন এখন এই জুলাই জঙ্গি কি বলে তার আটকের বিষয়ে আমরা একটু শুনবো। তার বাবা হাত কি উঠায়, শুনি তার মুখ থেকে কি ঘটেছে। আসসালামু আলাইকুম, আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি। মানে তার ভাবটা দেখেন, সে প্রেস কনফারেন্স করে বলবে, কি এমন হরিদাস পাল প্রেস কনফারেন্স করবে এবং ভারতে তার সাথে কি হয়েছে আমি দেখাবো। ভারতে বসে সে মোদিকে বাংলাদেশে মবমিলন, মানে এটা একটা নতুন শব্দ বলতে পারেন, তো ওই সকল মব একত্রিত করে হি 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 করবে, যেটা আওয়ামী লীগের আমলে ওরা একবার করেছিল। মোদিকে হত্যা করবে বাংলাদেশে এই খায়েশ জানাতে গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবকাঠামো ধ্বংস করেছে, রেলওয়ে ধ্বংস করেছে, তারা অনেকগুলো জান্নাতেও চলে গেছে তাদের বিশ্বাস অনুযায়ী। তো সেরকম একটা ডাক সে দিয়েছিল, শুনবো তার আগে ইমিগ্রেশনে ধরা খাওয়ার পরে ডিপোর্ট হওয়ার আগে আগে সে কি বলছে শুনি। আমি জানি না আমার প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করবেন অনুরোধ করছি। এখানে আমাকে আসসালামু আলাইকুম, আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি না আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে। এখানে আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কী করেছি। এবং আমি বারবার বলেছিলাম যে ইফ আই ডু এনি কাইন্ড অফ ইলিগাল ওয়ার্ক, আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন, এম্বাসির সাথে কথা বলেন, আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন, বাট কেউ কিচ্ছু শুনে নাই। তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমার 12:40-এর ফ্লাইট, আমি জানি ধরতে পারবো কিনা, এখন সাডেনলি আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার 12:40-এর ফ্লাইট। আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমাকে টেনশন করেছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমি এখন সেফ আছি এবং এবং এখন তারা আমাকে অ্যাপ্রোচ করতেছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন, বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ, দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। আচ্ছা, টাচিং মি ফিজিক্যালি অ্যাবিউজ করেছে। অ্যাবিউজটা কীরকম একটু আমার জানার ইচ্ছা করে। অ্যাবিউজটা কীরকম মানে আপনারা জানেন, এই জুলাই জঙ্গিদের অন্যতম তাত্ত্বিক পিতা খালেদ মহিউদ্দিন, হায়াল্লা খালেদের মতো এইভাবে অ্যাবিউজ করেছে। মানে খালেদ মহিউদ্দিনকে মোল্লারা এরকম একটু টিপে দেয়, এখানে এখানে টিপে দেয়, এবং এরা তো বাচ্চাদের দেখেন চুম্মা দেয়, খালেদের চুম্মাটা দেয় নাই বোধহয়, বা পর্দার আড়ালে হয়তো চুমু দিয়েছে, যেহেতু খালেদ একজন পরিচিত মুখ। অ্যাবিউজটা কীরকম করেছে দিল্লি পুলিশ? বলছে তার গায়ে হাত দিয়েছে, অ্যাবিউজ করেছে কিভাবে? প্যাসেঞ্জার কিভাবে করা উচিত কিনা। সো থ্যাংক ইউ, আই এম সেফ। সে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার। সেফ নাও। এবং তারা আমাকে যে রিপ্রোচ করেছিল যে আমি এসআই সন্তোষকে কিল করেছি, এজন্য আমার মোবাইলকে ইভেন এজ আই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার তারা কি আমার প্রাইভেসি চেক করতে পারে। আচ্ছা, ও বলে ওকে অ্যাকিউজ করা হয়েছে, একটু আগে আপনারা শুনলেন তার নিজের মুখের স্বীকারোক্তি, তারা এসআই সন্তোষকে হত্যা করেছে, বাণিজ্যং থালা পুড়িয়ে দিয়েছে। এরকম একটা সন্ত্রাসীকে পৃথিবীর কোন দেশ জায়গা দিতে পারে আপনি বলুন তো? কোন দেশের ভিসা নীতি বলে যে তুমি তোমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হত্যা করবে, বা কোনো যে কাউকে তুমি হত্যা করবে এসে আমাদের দেশে এসে তুমি ট্রানজিট হিসেবে আমার দেশ ব্যবহার করবে? সেই ইন্টারন্যাশনাল কি বলছে তাকে, প্যাসেঞ্জার, ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার। হাও? তোকে কি পর্তুগাল ভিসা দিয়েছে? তুই তো ওইখানে মেডিকেল, তুই দিল্লি কেন গেলি, ইন্ডিয়া কেন গেলি? ব্যাংকক যেতে পারতি, একই ভাড়া। অনেকে মনে করে ইন্ডিয়া মানে কলকাতা ঘুরে এসে মনে করে মানে কলকাতা যেতে আসতে খুব একটা পয়সা লাগে, কিন্তু দিল্লি তো বহুদূর এবং অনেক টাকা ভাড়া।
সস্ত্রীক, এবং এরা যে ওইখানে যে চিটিং করতে গেছে তার প্রমাণ তো আমার কাছে আছে, একটু পরে দিচ্ছি। তার বউয়ের মুখে শুনবেন তারা কিভাবে 8 বছরের জালি চুক্তি করে, মানে চোরের আবার বড় বড় গলা, ছি ছি ছি, বাংলাদেশি মান ইজ্জতটা নষ্ট করে দিলি রে। করতে পারি, তারা ফোর্স করে, তারা আমার ফোনকে আনলক করেছিল, আনলক করে আমার ফোন তারা চেক করেছে, এন্ড তার ফোন নাকি চেক করে। I will take action after coming to my country. ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একদম আমি হচ্ছে দিল্লি এয়ারপোর্টে আছি, তারা ইমার্জেন্সি হচ্ছে, আমি জানি না কি হয়েছে। 2-4 দিন ইংরেজি চর্চা করে ভাবছে পর্তুগাল যাবো, একটু ইংরেজি শিখতে হবে। বা যে জিনিসটা ভাষা না জানা অপরাধ না, কিন্তু না জেনে আদা সাদা ভুলভাল বলাটা অপরাধ। হয়তো আমার দেশ আমাকে সহযোগিতা করেছে, আমাকে তারা ইনভিটেশন করেছে এবং বলেছে আমরা যখন ফ্লাইট ওয়েট করছে, তো আমি গেলে পর তারা কি করবে। তো থ্যাংক ইউ বাংলাদেশ। তার জন্য ফ্লাইট ওয়েট করছে। বলবো প্লিজ এটা কি ডাউনলোড করে যেন আমরা রাখি, কারণ আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। আমার 12:40 ফ্লাইট। আল্লাহ হাফেজ, বাংলাদেশে দেখা হবে, ঢাকা। আচ্ছা, তার এই ভিডিওটা ডাউনলোড করে রাখতে বলেছে, জানে না সে কি হবে। ওকে, তার স্ত্রীকেও আটক করেছে, কথিত স্ত্রী, মনে রাখবেন। দেখেন, এই আপুটি কিন্তু ওই ভিএফএস গ্লোবালে তার সহযোগী ছিল। তারা একটা জালিয়াতি চক্র, দেখুন তার মুখ থেকে শুনুন। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি মেয়েদের কে হয় আপনি? আচ্ছা, একটু বলে রাখি, এই হিজাবি মানে মুখ ঢেকে রাখা চোর বলবো না, ওই নারীকে আর একিউজ না করি। তার পাশে যে ভদ্রমহিলা বসা আছেন উনি সম্ভবত সিকিউরিটি ইন্টেলিজেন্সের বা পুলিশের, তিনি এই অপরাধী কেউ নন আমার ধারণা। আপনি মেয়েদের কে হয় আপনি? ভাইয়া, আপনি একটু আগে কি বললেন? হাসবেন্ড। मेहदी ने तार भैया, देखो कैसे भैया से सैया हो जाती है। ওকে, যাক। মেয়েদের কে হয় আপনি? ভাইয়া, আপনি একটু আগে কি বললেন? হাসবেন্ড। হাজব্যান্ড ওয়াইফ, এটাই তো সত্যি? কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন? সত্যি কথা বলবেন। ইয়েস। আপনার মাস্ক খুলুন। কন্ট্যাক্ট ম্যারেজ কি হয় আমি আসলে ভালো জানি না, এটা অনেক জায়গায় শুনেছি এরকম হয়। তো মজার বিষয় হচ্ছে যে এই মাহাদি কত বড় স্বার্থপর, সে তার এই হবু বউ চুক্তিভিত্তিক হোক আর বেটা বিয়ে তো করতেছে, তারে পালিয়ে গেছিল, তাকে ফেলে পালিয়ে গেছিল। এখন এই কন্ট্যাক্ট ম্যারেজ, মানে এটা কন্ট্রাক্ট না কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট ম্যারেজ, চুক্তিভিত্তিক বিয়ে। তো এটা কিভাবে সিলেটে শুনেছি, তবে আবার হ্যাঁ, সিলেটিরা ইউরোপে আমেরিকাতে স্থায়ী হওয়ার জন্য এই ধরনের বিয়ের আয়োজন করে থাকেন, পারিবারিকভাবে বিয়ে করেন। বাট সিলেটিরা কখনো স্ত্রী তো দূর কি বাদ, বন্ধুকে ফেলে কোথাও যাবে না, খুবই রেয়ার। 1001টা পাবেন যে ফেলে পালিয়ে যাবে। ও তো হবিগঞ্জ যদিও বৃহত্তর সিলেটের, বাট ওর মধ্যে ওই এথিক্সটুকুও নাই। বিপদে কোনোদিন কেউ কাউকে এক সিলেটি আর এক সিলেটিকে ফেলে যাবে না। আর স্ত্রী মেয়ে এগুলো হলে তো মানে তারা মানে মানে জীবন দিয়ে দেবে প্রয়োজনে, কিন্তু কখনো দেবে না, মানে কি বলে, ব্যক্তিত্ব হারাবে না। এটা এই জন্য সিলেটিদের স্যালিউট করতে হয়। বাট এই কন্ট্রাক্ট ম্যারেজ করে সে 8 বছর, শুনুন খুলুন। কন্ট্যাক্ট ম্যারেজ করে যাচ্ছেন আপনি আরো? কবে কন্ট্যাক্ট ম্যারেজ কবে হয়েছে আপনাদের? 3-4 দিন আগে। তাহলে প্রায় 5-6 মাস আগে। আচ্ছা, ওকে। দেখুন, 5-6 মাস আগে এই মানে জুলাই জঙ্গিরা ওই 5-6 মাস আগেই কিন্তু যা কিছু প্ল্যান, মানে এরা কিন্তু প্রচুর টাকা ক্রিপ্টো কারেন্সিতে নিয়ে রেখেছে। এর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে ক্রিপ্টো কারেন্সিগুলো সার্চ করলে পাওয়া যায়। আমি কোনোদিন ক্রিপ্টো কারেন্সি কিনি নাই, আমার টাকাও নাই, পাচার তো প্রশ্নে আসে না। তো আমি অনেকগুলো স্ক্রিনশট দেখেছি, তার নামে কোটি টাকার মতো দেখা যাচ্ছে। এখন এটা সত্য মিথ্যা যারা এক্সপার্ট আছেন একটু জানাবেন, আপনারা একটু খোঁজ নেবেন। সে সম্ভবত ঢাকায় ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, সেটা যদি কারো কাছে ইনফরমেশন থাকে। দর্শক, আপনারা অনেকে মনে করেন যে হ্যাঁ, এই মাহাদিকে আইডেন্টিফাই করা, তার পাসপোর্টের নাম্বার সংগ্রহ এবং ভারতীয় বন্ধুদের অ্যাওয়্যার করার জন্য আমার একটা ভূমিকা ছিল, খুবই ক্ষুদ্র। এটার জন্য আমি একক, আপনারাই আমার শক্তি। আপনারা তথ্য দেন বলে, আপনারা এই বিষয়ে কনসার্ন থাকেন বলে আমরা এই জিনিসগুলো সামাজিক মাধ্যমে তুলে ধরি, মিডিয়াম মাত্র। তো বলবো যে হ্যাঁ, এটা আপনারাই এখন এখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মধ্যে কেউ জেনে থাকলে। বাট এই দ্বিচারীদের কথা শুনুন, কিভাবে জালিয়াতির মাধ্যমে ভারতকে রুট হিসেবে ব্যবহার করে তারা যাওয়ার চেষ্টা করছিল পর্তুগালে। দেখুন, সারাদিন দিল্লি না ঢাকা ভারতকে গালাগাল দেয়, তুই যাচ্ছিস কেন ভারত?
আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি পাকিস্তানকে অপছন্দ করি যতদিন না তারা যুদ্ধ অপরাধের জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইবে এবং আমাদের ভিকটিম যারা রয়েছেন, মুক্তিযুদ্ধে যারা ভিকটিম হয়েছেন তারা ক্ষমা করবেন, ততদিন পর্যন্ত পাকিস্তানের সাথে বিন্দু পরিমাণে কোনো সওদা হবে না। আমি মরে গেল, আমার যদি এমন হয় বেঁচে থাকতে যে এমন কোনো ওষুধ লাগবে যেটা পাকিস্তান ছাড়া নেই, আমি পাকিস্তান যাব না, না এবং না। এবং পাকিস্তানের কারোর সাথে কোনো সম্পর্কও তৈরি করব না। এটা সিরিয়াস। কিছুদিন আগে আমার পাকিস্তানি একটা মেয়ে আমাকে খুবই পছন্দ করেছিল, বেচারি দেখতে শুনতে খুবই সুন্দরী এবং সেকুলার, কিন্তু ওই আমি ভুলে প্রশ্নই আসে না, কারণ আত্মীয়তা মানে আর একটা প্রেমের সম্পর্ক, তারপরে তো সেটা বিয়েও হতে পারে। তো এখন আত্মীয় স্বজন হবে পাকিস্তানের, আমার যেতে হবে পাকিস্তানে বেড়াতে, জীবনে এই জিনিস নো ওয়ে। আমার অপশন থাকলে, মানে অপশন না থাকলেও পাকিস্তান, এটা হচ্ছে ব্যক্তিত্ব। তোরা বেটা ভারতকে পছন্দ করিস না, যাচ্ছিস কেন ভারত? কেন যাচ্ছিস ভারত? আর পৃথিবীতে দেশ নেই? গালাগাল অকারণে ভারতকে গালাগাল দেখাচ্ছি, আমি প্রমাণ দেবো, শোনো। আপনি আরো জালিয়াতি ভারতে খুব আরাম দিয়েছে। কন্ট্যাক্ট ম্যারেজ কবে হয়েছে আপনাদের? 3-4 দিন আগে। তাহলে প্রায় 5-6 মাস আগে। আচ্ছা, ওকে। বেচারি ওই একটু আগে ওই জুলাই জঙ্গিটা যেরকম ইংরেজি বলছিল, নো, আরে তোর বাংলায় জিজ্ঞেস করেছে, তোর তো 7 কপাল যে দিল্লিতে একজন বাঙালি এনেছে, তারা পুলিশ ভালো না হলে তো এটা করতো না। বাঙালি মানে ইন্টারপ্রেটারও তো দরকার হয় নাই, যে করছে পুলিশই বাংলা জানে না। অবশ্য ভারতের সৌন্দর্য এটাই, সকল ভাষার মানুষ আছেন, তো চুরচুর করছে কেমনে? আচ্ছা, বেচারি একটা অপরাধ করেছে, এই কন্ট্রাক্ট ম্যারেজ, এটা অপরাধ, এবং জুলাই জঙ্গিকে বিয়ে করা আরও অপরাধ, কারণ তুই তো বিয়ে করেছিস স্বার্থে, ওর তো কোটি কোটি টাকা। নির্যাতনকারী, নিপীড়নকারী একজনকে তুই বিয়ে করেছিস কেন? না বুঝে বিয়ে করেছিস? তার 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 অপরাধ দেখতে পাচ্ছিস না? যাই হোক, এই হচ্ছে তাদের স্বীকারোক্তি। দেখুন কত বড় জালিয়াতি করেছে তারা। এবং সে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে বলছে মোদি বিরোধী আন্দোলন 2026, এবং সম্ভবত সে ভারতে অবস্থান করে এই কথা বলেছে। তো এরা কত বড় হিপোক্রেট তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং এদের ব্যাপারে আর কি বলি, খারাপই লাগে। তো এই মাহাদি হাসানের প্রোফাইলে গেলে দেখবেন অসংখ্য বিদ্বেষ, ঘৃণার চর্চা তার এখানে রয়েছে। এবং এই 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 যে পুলিশ হত্যার স্বীকারোক্তি দেওয়ার ছাড়া সে কিন্তু এর আগে তাকে মানে কেউ পুছতো না। সে গ্রেপ্তার হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল, 15 তারিখ সে এসে দম্ভ নিয়ে বলেছে এগুলো গুজব, এগুলো এগুলো সেই। তো কি আর বলা, মানে আমি একটু আমার বাংলাদেশের বন্ধুদের বলতে চাই, এটা হচ্ছে সূচনা মাত্র। এই জুলাই জঙ্গিরা পৃথিবীর যে দেশে যাবে এদের আইনের আওতায় আনা হবে। এই এখন বাংলাদেশে এসছে, বাংলাদেশের ক্ষমতায় এখন বিএনপি। আমার মনে হয় না বিএনপির সাথে যে পরিমাণে বেয়াদবি এরা করেছে, বিএনপি নেতাকর্মীদেরকে এই চাঁদাবাজির ভাগ দিতে হবে প্রতিদ্বন্দ্বী মনে করে, এমন কোনো মানে অসৎ আচরণ নেই, তারা করেনি। তো বিএনপি এদের ছাড় দেবে বলে মনে হয় না। জুলাই জঙ্গি তো জুলাই জঙ্গি, এবং পুলিশ হত্যাকারীদেরকে পুলিশ ছাড় দেবে বলে আমি বিশ্বাস করি না। দেখুন কয়েকটা কথা বলি, ব্যক্তিগত পর্যায়ে এটা কথা বলছিলাম। দেখুন, কোনোদিন শুনেছেন কোনো পুলিশ, অনেক পুলিশ দুর্নীতি করে, কিন্তু এই দুর্নীতির টাকা ভাগাভাগি করা নিয়ে মারামারি করেছে কোনোদিন শুনেছেন? ডাকাতরা কিন্তু ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে বহু ঘটনা আছে, মারামারি করেছে এবং একে অন্যকে হত্যা করেছে। পুলিশকে শুনেছেন কোনোদিন মারামারি করেছে? বা এক থানার পুলিশ আরেক থানার পুলিশের সাথে গিয়ে মারামারি করেছে? যেমন ঢাকা সিটি কলেজের সাথে আরেকটা কলেজের প্রায় সময় ম্যাচ হয়, মারামারি হয়। তো এরকম ঘটনা পুলিশে শুনেছেন? না। পুলিশের মধ্যে চেইন অফ কমান্ড বলতে একটা ব্যাপার থাকে। তারা সতীর্থদের উপরে কখনো অস্ত্র তুলে নেয় না, তারা সতীর্থদের উপরে নিপীড়ন চালায় না। হ্যাঁ, মনোমালিন্য হতে পারে, কিন্তু নিপীড়ন করে না। আপনি এত হাজার হাজার পুলিশ হত্যা করে ফেলেছেন, আর আপনি মনে করছেন জুলাই জঙ্গি আপনাকে পুলিশ ছাড় দেবে? নো ওয়ে। আমি একটা ভিডিও দেখাবো, এই কথা বলতে বলতে একটা ভিডিওর কথা মনে পড়লো। এই জুলাই জঙ্গিদের ভিডিওর ফাইলের মধ্যে এটা রেখেছি। পুলিশ কখনোই তার সতীর্থকে হত্যার ব্যাপারটি ছাড় দেবে না, কোনোভাবে না। তো পুলিশ এই যে, এবং আমি মানুষ হিসাবে, পুলিশ হত্যা আপনি করেছেন, তোরা করেছিস, আমি কোনোভাবেই তাদেরকে সমর্থন দিতে পারি না, এটার কোনো সুযোগ নেই। পুলিশ হত্যাকারীর কোনো ছাড় হইতে পারে না। এবার হচ্ছে যে এখন কেন ছাড় হতে পারে না? কারণ পুলিশ হচ্ছে এই সমাজ ব্যবস্থা ধরে রাখার জন্য, পুলিশের মধ্যে দুর্নীতিবাজ থাকতে পারে, কিন্তু এটা আমাদের দেশ ধরে রাখার জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এবং কোনো নিরীহ মানুষকে হত্যার আমি সমর্থন করি না। যেমন জুলাইয়ের আন্দোলন যখন চলছিল, শেখ হাসিনা সরকার তাদের দমনের নামে যে নিপীড়ন করছিল, আমি সেই নিপীড়নের বিরুদ্ধে ছিলাম। এখন দেখুন এই জুলাই জঙ্গিদেরকে পুলিশ কিভাবে আপ্যায়ন করছে, তাদের মুখ থেকেই শুনুন। সামনে অনেক কিছু অপেক্ষা করছে। এবং আমি বললাম যে একটু আগে, যে পৃথিবীর কোনো দেশে গিয়ে জুলাই জঙ্গিরা নিরাপদে থাকতে পারবে না। এই টাকা আত্মসাৎ করেছে, সেগুলো খেয়ে আরামে ভুড়ি বানাবে নাহিদ, এই যে হাসনাত, গালের চর্বি বেড়েছে না, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাঁস খাওয়া
আজীবনের জন্য মিটে যাবে। যোদ্ধা বলার কারণে আমারে আর কুকুরের মতো মারধর করছে ওই পুলিশ অফিসার। গাড়িতে উঠিয়ে কুকুরের মতো মারছে এবং থানায় নিয়ে কুকুরের মতো মারছে। আমার এমন অবস্থা করছে, আমি যে জুলাই যোদ্ধাটা বলবো, বলার মতো অবস্থা আমার ছিল না। অমনু, তুমি ইয়ে কি কইতে আসো? তুমি কি কইতে আসো তোমার পুকুরের মতো মারছে নাকি কুকুরের মতো মারছে? আমি তো বুঝতে আসি না। আবার একটু শুনি মোরা কেমন? জুলাই যোদ্ধা বলার কারণে আমারে আর কুকুরের মতো মারধর করছে ওই পুলিশ অফিসার। গাড়িতে উঠিয়ে কুকুরের মতো মারছে এবং থানায় নিয়ে ওরে মাউগার ফো, তোরে যে বাঁচাইয়া রাখছে হেই তো বেশি করছে। আচ্ছা, এখানে মুই বরিশালের মানুষে কোনো ব্যাঙ্গাইতে আসি না। মোর মায়ের বাড়ি বরিশাল, মুইও হাফ বরিশাল্লা। তো মনু কইতে আছে হ্যাঁ রে এমন কেন হইছে? হে কইছে মুই জুলাই যোদ্ধা করার পরে আরো কেন হইছে, কুত্তার মতো কেন হইছে, পুকুরের মতো না কুকুরের মতো? শোনেন, জুলাই যোদ্ধা বলার কারণে আমারে আর কুকুরের মতো মারধর করছে ওই পুলিশ অফিসার। গাড়িতে উঠিয়ে কুকুরের মতো মারছে এবং থানায় নিয়ে কুকুরের মতো মারছে। তাহলে কি মুই কইতে পারি তোমারে হাদির ভাষায় সাহুয়া মাওয়া সিরিয়া দেছে? এরকম হইতে থাকবে না, দেখতে থাও। আমার এমন অবস্থা করছে, আমি যে জুলাই যোদ্ধাটা বলবো, বলার মতো অবস্থা আমার ছিল না। ওই অবস্থায় আমার তারা কারাগারে পাঠাই। তো এটা হচ্ছে উদাহরণ পুলিশ কিভাবে ট্রিট করবে জুলাই জঙ্গিদের। তারা তাদের সতীর্থদের লাশ ভুলে যায় নাই। তার সামনে তার কলিগকে পিটায় মারছেন। পুলিশের মধ্যে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা ধর্ম পালনের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে তারা পুলিশ। ইউনিফর্মের লোকজনদের উপর হাত তুলেছেন। জুলাই জঙ্গি, তোমরা যে কত বড় বদমাইশ, এটা তো আমরা তোমাদের আসল রূপ তো দেখে ফেলেছি। প্রথম তো ভেবেছিলাম তোমরা ভিকটিম। এই মাহাদি হাসান শুরু থেকে কিন্তু এই মানে তালে হয়ে গেছে এরকম না। এর প্রোফাইলে গিয়ে আপনারা অতীতের পোস্টগুলো দেখেন, বুঝতে পারবেন। এরা রিক্রুট করা। তো এই জুলাই জঙ্গিরা পৃথিবীর যে দেশে যাবে, ইউরোপ হোক, আমেরিকা হোক, আরব হোক, ভারত হোক, আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু তাদের স্ব জায়গায় যেরকম ভারত দেখলো তার এরা জালিয়াতি, এরা দুর্নীতিগ্রস্ত, এরা মানুষকে নির্যাতন করে পালাচ্ছে। সুতরাং তাদের বিরুদ্ধে অনেক এভিডেন্স আছে, আমরা জাস্ট ওই এভিডেন্সগুলো তুলে ধরবো। স্ব দেশ থেকে যেখানে যেখানে তারা পালিয়ে যাবে ওইখান থেকে তাদের লাথি মেরে বের করে ফেলবে, অথবা গর্তে লুকিয়ে থাকবে সারা জীবন। তারা সেলফ সেন্সরশিপে থাকবে। তারা নিশ্চিত করবে নিজেরা নিজেদেরকে জেলে রাখার ব্যবস্থাটা আর কি। অপরাধীরা রাস্তায় ঘুরে বেড়াবে না, এটা আমরা নিশ্চিত করবো। এবং আমি কথা দিচ্ছি, বেঁচে থাকলে এদের একটাকেও ছাড় দেবো না। এটা একটা ওয়ার্ম আপ ঘটনা ধরতে পারেন। মাহাদি ওয়ার্ম আপ ছিল আমাদের জন্য। সামনে অনেক জুলাই জঙ্গি শিকারে যেতে হবে। শিকার মানে হত্যা না বা ওইরকম না, মানে হান্টিং। এটা হচ্ছে যার যা প্রাপ্য সেটা আমরা তাদের বুঝিয়ে দেব। বর্ণরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আমরা পড়েছি না ছোটবেলায়? আমরা ছোটবেলায় পড়েছি, বড় হয়ে নিশ্চিত করব। এই মাতৃভূমিকে আমরা ভালোবাসি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, এবং এই বাংলাদেশের মান সম্মান নষ্ট হবে সেটা আমরা হতে দেব না। এবং বাংলাদেশকে যেহেতু ভালোবাসি, আমার মানচিত্র যেহেতু অক্ষুণ্ণ রাখতে চাই, আমার পার্শ্ববর্তী দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে। ভারতকে বলবো যাকে তাকে ভিসা দেবেন না, ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্ক থাকবেন, এবং যার ভিসার প্রয়োজন তাকে ভিসা দেবেন। মুফতি মাসুদের কথা বলছি, তিনি জেলে রয়েছেন এই ভিসার নাটকের মাধ্যমে। এগুলো তো প্রমাণ আপনাদের কাছে, ভারতীয়রা প্রমাণ না? মুফতি মাসুদের সাথে যে অন্যায় করা হচ্ছে, তিনি তো ভারতে এতগুলো বছর ধরে থাকছেন, বৈধভাবে ছিলেন। ভিসার কিছুদিন মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসা এক্সটেন্ড করে দেওয়ার কথা ছিল, অতীতে দেওয়া হয়েছে, পরবর্তীতে দেওয়া হয়নি তাকে। তিনি আশা করেছিলেন ঠিক আছে অনেক সময় তো একটু লেট হয়, ভিসার এক্সটেন্ড করে দেওয়া হবে, দেওয়া হয়নি। আরও পুলিশ অ্যারেস্ট করে, সেখানে কিছু কাওয়ার্ড, উগ্র, মুসলমান ঘৃণা করা হিন্দু এটার সাথে যুক্ত। এটা খুবই দুঃখজনক। যাদেরকে মুফতি মাসুদ বন্ধু ভেবেছেন তারাই তার বুকে ছুরিটা মারলো। এই গ্লানি, আমি জানি না হিন্দুদের মধ্যে এগুলো নিয়ে অপরাধবোধ কাজ করবে কিনা, মানে আমি জানি না। তো এটা ঘটেছে। মুফতি মাসুদ রিজার্ভ করে, মুফতি মাসুদদের মতো যারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসীদের সমালোচনা করে এসে বাংলাদেশ থেকে বিতাড়িত, তাদের আশ্রয় দেওয়া উচিত। শত্রু বন্ধু, এই নীতি বলেন না ভারত চাণক্য নীতির দেশ, এইটা কি চাণক্য নীতির উদাহরণ? মাসুদদের ক্ষেত্রে এক নীতি, আর এই জুলাই জঙ্গিদের ক্ষেত্রে আর এক নীতি। আমার মনে হয় তাদের ভিসার ক্ষেত্রে যাচাই বাছাই করা উচিত। আর যদি যাচাই বাছাই না করেন, আর কাসাবদের মতো কেউ যদি আপনাদের দেশে ঢুকে কোনো বোমাবাজি করে, আমাদেরকে দোষ দিয়েন না। আমরা সর্বোচ্চটুকু চাই আমাদের পার্শ্ববর্তী দেশ নিরাপদ থাকলে আমরা নিরাপদ, আমরা নিরাপদ থাকলে আমাদের পার্শ্ববর্তী দেশ নিরাপদ। এটা একে অন্যের সাথে আসলে ওতপ্রোতভাবে যুক্ত, এটা বর্ডার। আমরা তো চাইলেই, এটা তো কোনো জন্মদিনের কেকের টুকরা না যে এক টুকরা নিয়ে আরেক জায়গায় রেখে দিলাম। আমরা মানচিত্র বদলাতে পারবো না। সুতরাং একে অন্যকে সহায়তা করব এবং শত্রু মিত্র চিনব। অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে এই খণ্ডকালীন লাইভ শোটি দেখার জন্য। আমি বাংলাদেশ সময় রাত 10টায় আমাদের প্রিয় মুখ লোপা রহমানের সাথে একটি লাইভ শো থাকবে, আপনারা দেখবেন সেটা আশা করছি। এবং সেখানে থাকবে বাংলাদেশের রাজনীতি নিয়ে একজন নারী অ্যাক্টিভিস্ট হিসাবে লোপা রহমান কীভাবে দেখছেন নতুন বাংলাদেশ, এবং তার চা পাওয়ার জায়গাটি আমরা জানার চেষ্টা করব। সেকুলার থট কীভাবে আরও এস্টাবলিশ করা যায় সেই বিষয়ে তাঁর বক্তব্য শুনবো। অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যা বা শুভরাত্রি জানাচ্ছি বাংলাদেশ এবং ভারতের দর্শকদেরকে, এবং ভারতীয়দেরকেও একটু আলাদাভাবে কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে আমি অনেক সময়
হার্ট করি, এগুলো পার্ট অফ মাই অ্যাক্টিভিজম। আপনাকে বুঝতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত ভারতের দালাল বলে গালাগাল শুনতে হয়। আমরা ভারতের কাছ থেকে কোনো সুবিধা নিই না, সুবিধা আশাও করি না, এবং আপনাদের অনেক ভুল হয়। সেই ভুলগুলো যদি রয়েস হয়ে বলি তাহলে হলো আচ্ছা দাদাদেরকে তুমি খুব সমীহ করো, দাদাদেরকে কি বলবে ওরা, ওই জুলাই জঙ্গি বা সন্ত্রাসীদের কথা ভেবে আপনাদের কোনো বিশেষণ ব্যবহার করে না। কিন্তু এগুলো অনেক সময় দুঃখ কষ্টও আসে। আমার জায়গায় আপনি হলে যদি সৎ হয়ে থাকেন তাহলে একটু বিবেচনা করবেন। একের পর এক আমাদেরকে হার্ট করা হয়, আমরা নিরপরাধ, আমাদেরকে বৈষম্য করা হয়, এবং যারা বৈষম্যবাদী এদেরকে কোলে তুলে নেওয়া হয়। আমরা এর চেয়ে মানে কি বলতে পারি, এটা একটু ভেবে